শুধু দর্শক, আমাদের নিয়মিত অনুষ্ঠান বেলা বেলা সারা বেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের কৃতি মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, একই সাথে সমৃদ্ধ করেছেন আমাদের দেশকে। আজ যিনি আমাদের অতিথি, তিনি একজন এদেশের কৃতি স্থপতি। অসংখ্য ভবনের তিনি নকশা তৈরি করেছেন এবং সেই সব ভবন তাদের নিজস্বতা ও স্বাতন্ত্র্য নিয়ে আমাদের দেশের স্থাপত্যের ক্ষেত্রে, শুধু দেশের বললেও হয়তো কম করে বলা হবে, আন্তর্জাতিকভাবেও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, স্থপতি বশিরুল হক। বশির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আজকে এসেছেন। আমি আপনাকে ধন্যবাদ দিতে হবে না, আমি মনে করি নিজেকে খুব ভাগ্যবান। আমরা একটু শুনতে চাইবো আসলে যে আপনার একদম জন্মলগ্ন থেকেই এই যে আপনার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, আপনার জীবনের নানান বৈচিত্র্যময় যে যাত্রা, এই সব কিছু মিলে একটু গল্প গুজবের মতো করেই শোনা আর কি। তো আমরা শুরু করি একেবারে, আপনার জন্ম কবে এবং কোথায়? আমার জন্ম 1942 সনে আমাদের গ্রামেই, ব্রাহ্মণবাড়িয়াতে। গ্রামের নাম ভাতশালা। গ্রামের নামটা কিন্তু খুব মজার না, ভাতশালা। মানে যেখানে ভাত পাওয়া যায়। আমরা তো গোশালা জানি বা হাতিশালা জানি, কেন হলো জানি না, টাকশাল জানি। আমার ধারণা এখানে খুব, এটা একটু নিচু জমি ছিল। ভাতারা বলে একটা রিড আছে, খুব ভাতারা ছিল সেখানে, ওটার অপভ্রংশ কিনা। আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। আমার জন্ম থেকে 11 বছর বয়স পর্যন্ত আমি আমার দাদুর সঙ্গে ছিলাম, পারিবারিক কারণে ছিলাম। আমার মা ছিলেন, উনি অসুস্থ। আমি গ্রামে বড় হয়েছি এবং আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই মানে অসম্ভব রকমের একটা লার্নিং প্রসেস ছিল। এবং সেখানে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি যেটা করেছে, সেটা হলো যে গ্রামের যে বাড়িঘর, অধিকাংশ বাড়ি কিন্তু ছন এবং বাঁশের বাড়ি। এবং এই যে ওয়েদারটা প্রত্যেক বছর, বিকজ এই যে ইনক্রিমেন্টাল ওয়েদারটা, সেটাতে অনেক ধ্বংস করতো, বেড়া নষ্ট হয়ে যেত, বৃষ্টির জন্য বেড়া পচে যেত। এটা কোনো মতে যারা এটাকে মানে মেরামত করে থাকতো, এতে যেটা হয়েছে, পুরা গ্রামের যে মানে ভিজুয়াল যে রূপটা, সেটাতে মনে হয় একটা ফ্র্যাগমেন্টেড লুক ছিল। এই ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু পরে আমাকে হাইন্ডসাইডে, যখন আমি আর্কিটেকচার পড়ি, এটা আমাকে সাংঘাতিক ইনফ্লুয়েন্স করেছে যে বাংলাদেশে যদি আর্কিটেকচার করতে হয়, এই এলিমেন্টটাকে আমি ধরে কিছু করতে পারি কিনা। এটা আমরা এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আরও পরে বিস্তারিত কথা বলবো। আমরা একটু গ্রামে ফিরে যাই। আপনি বললেন যে আপনি 11 বছর বয়স পর্যন্ত ওই গ্রামে ছিলেন আপনার দাদার কাছে। এটি কি কারণে? এটা আমার মা অসুস্থ ছিলেন। উনি আপনার ওনার বাবার সঙ্গে পিতৃগৃহে থাকতেন? দাদার সঙ্গে থাকতেন। আমার মা কিন্তু আবার আমার দাদুর ভাইয়ের মেয়ে। আচ্ছা, তো সেইভাবে উনি কিন্তু আউটসাইডার না, মানে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছিল। আপন চাচাতো ভাই। আর আপনার বাবা কোথায় কি করতেন? বাবা গভর্নমেন্টের চাকরি করতেন। আচ্ছা, উনি এই জন্য বাইরে থাকতেন? বাইরে থাকতেন। কি নাম তার? মোশাররফ আলী। আর মায়ের নাম? আনোয়ারা বেগম। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন ছিলেন? 10 জন। বেশ বড় সংসার ছিল। তারাও কি ওই দাদার বাড়িতেই থাকতেন সবাই? না না, তারা বাকি সবই কিন্তু বাবার সঙ্গে থাকতো। বাবা আরেকটা বিয়ে করেছিলেন। আচ্ছা, তো বাবার সঙ্গে থাকতো। আমি বড় ছেলে হিসাবে মায়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার দাদু হয়তো সেটাই মনে করেছিল যে থাকা উচিত ওর মায়ের সঙ্গে। আচ্ছা, এবং সেখানে আমি তখন ওই গ্রামের স্কুলেই প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছিলাম। ওই সময়টার কথা একটু শুনি, কেমন ওই সময়টা ইন্টারেস্টিং ছিল। কারণ আই থিঙ্ক আমার মনে হয় দাদুর সঙ্গে বড় হওয়াটা কিন্তু অন্য ধরনের এক্সপিরিয়েন্স। উনি চাষবাস নিজে করতেন না, লোক রেখে করাতেন। উনি তো বয়স হয়ে গেছে অনেক, উনি দুধ খুব একটা খেতেন না। আমার জন্য একটা গাভী কিনলো
একটা লোক রাখলো যাতে করে আমি না দুধ খেতে পারি। এমনকি সে টমেটোর কোথায় বিচি নিয়ে টমেটো গাছ লাগালো। সে শুনেছে হয়তো টমেটো খেলে বাচ্চাদের শরীর খুব ভালো হয়, টমেটো গাছ এই ধরনের। আর এই ওই ওই ওনার আরেকটা ছিল, ওই যে গ্রামের স্কুলের যে হেডমাস্টার, ও আমাদের বাড়িতে জাগির থাকতো। আচ্ছা, এবং একদিন আমি বোধহয় কিছু পারি নাই, আমি মানে রোলার দিয়ে আমাকে হাতে একটা বাড়ি দিল, মোটামুটিভাবে ব্যথা পেয়েছিলাম। তা আমি দাদাকে গিয়ে বললাম এই যে মাস্টার আমাকে হাতে বাড়ি দিয়েছে। এবং উনি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওকে বললো যে তুমি যদি এরপরে আমার নাতির গায়ে হাত তোলো, তোমাকে আমি ওই কী বলে ওনার বাড়ি, যে দেশের বাড়ি, আমি ওই পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবো। তারপরে আরও লেখাপড়া গেল। তো এইভাবে লেখাপড়া করতে করতে ক্লাস 5 পাস করলাম ওখান থেকে। ওখান থেকে। কি ছিল স্কুলটার নাম মনে আছে? চাপুর প্রাইমারি স্কুল, ওইটা আমাদের পাশে গ্রাম, 13 কিলোমিটার দূরে। তো ওই ওখান থেকে স্কুল মানে প্রাইমারি শেষ করে তারপরে কোথায় গেলেন? তারপরে আমি বাবার এখানে চলে গেলাম। বাবা তখন পোস্টেড ছিলেন বরিশালে। তখন বরিশালে আপনি গেলেন? বরিশালে আমরা গেলাম, আর এক নদীর দেশ। আরেক নদীর দেশ। আমাকে বরিশাল জেলা স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিল। ওখানে 2 বছর পড়লাম, পড়ার পরে ঢাকা বদলি হয়ে আসলাম। তারপরে আমাকে কোথায় ভর্তি করবে, তখন একটু প্রবলেম ছিল। পগো স্কুল, আমরা থাকতাম আর্মিনিটোলায়, ওখান থেকে পগো স্কুল বেশ দূরেই, কিন্তু হেঁটে যেতাম। ওখান থেকে ম্যাট্রিক পাস করলাম। বাবা তখন বাড়ি পেলেন আজিমপুর কলোনিতে, এবং সেখান থেকে আমি চলে গেলাম, আমি ভর্তি হলাম ঢাকা কলেজে। আমি ঢাকা কলেজে যখন পড়ি, তখন ওই আজিমপুর থেকে হেঁটে তোপখানাতে ইউএসএস লাইব্রেরি যেতাম। ইউএসএস লাইব্রেরি ছিল। প্রথম দিকে ম্যাগাজিন দেখতাম, পরের দিকে আমি লাইব্রেরিতে ঘুরে ঘুরে হঠাৎ করে দেখি একটা সেকশন আর্কিটেকচার লেখা। নেভার হার্ড অফ দিস সাবজেক্ট। তার আগে কিন্তু এই শব্দটা আমি শুনি নাই। ওই লেখা থেকে কিছু বই বের করলাম। বই দেখে মনে হয় এইটাও একটা কিছু প্রফেশন নাকি, এই তো খুবই ইন্টারেস্টিং একটা প্রফেশন মনে হচ্ছে, এটা কীভাবে পড়া যায়। তখন ঢাকায় কিন্তু বুয়েটে আর্কিটেকচার শুরু হয়নি। পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো, দ্য ন্যাশনাল কলেজ অফ আর্টস ইজ অফারিং স্কলারশিপ টু স্টাডি আর্কিটেকচার। ন্যাশনাল কলেজ অফ আর্টস উইচ ইজ ইন লাহোর। লাহোরে। আচ্ছা আচ্ছা, আর্কিটেকচার। এবং সেখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার তখন কি আপনি কলেজে পড়ছেন? তখন আমি কলেজে প্রায় শেষের দিকে, মানে ইন্টারমিডিয়েট। এমনি কি পড়াশোনায় খুব মন ছিল? পড়াশোনায় ভালো লাগতো, কিছু কিছু সাবজেক্ট খুব ভালো লাগতো। রেজাল্ট ভালো? আমি কিন্তু রেজাল্ট কোনোদিন খুব ভালো করতে পারতাম না। একমাত্র আমার রেজাল্ট ভালো করেছি আমেরিকায় গিয়ে, গ্র্যাজুয়েট লেভেলে রেজাল্ট খুবই ভালো ছিল। এবং এই রেজাল্টের জন্য আমাকে এক্সটেনশিপ পেলাম, পড়াটাই আমার লেখাপড়াটাই ওদের টাকাই হলো। আচ্ছা, আমরা ন্যাশনাল স্কুল অফ আর্টস। ন্যাশনাল স্কুলে আমাকে বললো যে তোমার একটা ইন্টারভিউ হবে, শাহবাগের ফয়ারে তুমি আসো অমুক তারিখে অতটার সময়। ওখানে গিয়ে দেখি এক আমেরিকান সাহেব স্পনেনবার্গ, সে ইন্টারভিউ নিতে আসছে। তো আমি কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং আগে কোনোদিন ফর্মালি করি নাই। তো আমাকে বললো তুমি এই কোনাটা আঁকো। আমি কোনাটা আঁকলাম, অবভিয়াসলি কোনাটা আঁকা হয়নি। আমাকে ফিরে গিয়ে চিঠি দিল যে তোমার পেন্সিল কোয়ালিটি, লাইন কোয়ালিটি খুবই ভালো, আমি বুঝতে পারছি না তুমি ড্রয়িং এত ভালো না কেন, তোমাকে আমরা ভর্তি করব কিন্তু স্কলারশিপ দেবো না। আমি চিঠি লেখার যে স্কলারশিপ না পেলে তো আমার পক্ষে পড়া সম্ভব হবে না, সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ। কিছুদিনের মধ্যে চিঠি পেলাম, তোমাকে আমরা স্কলারশিপ দেবো। আচ্ছা, তারপরে আমি চলে গেলাম লাহোরে। 5 বছর লাহোরে। তখন কি আপনি ইন্টারমিডিয়েট পাস করেননি? পাস করেছি। পাস করে মানে পরীক্ষার রেজাল্ট হয়েছে, তারপরে এই ঘটনা। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই ইয়েতে।
স্থপতি বশিরুল হক ১৯৪২ সনের ২৪শে জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাতশালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোশাররফ আলী এবং মা আনোয়ারা বেগম। বাবা ছিলেন ডেপুটি কালেক্টর। ১১ বছর বয়স পর্যন্ত গ্রামেই কেটেছে তাঁর শৈশব। সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন তিনি। এরপর বাবার চাকরি সূত্রে বরিশাল জেলা স্কুলে পড়ালেখা করেন ৮ম শ্রেণী পর্যন্ত। সেখান থেকে চলে আসেন ঢাকায়। ঢাকার পোগোস স্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। ইন্টারমিডিয়েট পাশের পর লাহোরের ন্যাশনাল কলেজ অব আর্টসে আর্কিটেকচার বিভাগে ভর্তি হন। ১৯৬৪ সালে স্থাপত্য কলায় পড়ালেখা শেষে প্রথমে ইঞ্জিনিয়ার রফিকুল হকের সাথে, তারপর মজহারুল হকের সাথে, এরপর ডক্টর এফ.আর. খানের সাথে কাজ করেন এই স্থপতি। ১৯৭১ সালে তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে মাস্টার্স করতে চলে যান। ১৯৭৫ সালে মাস্টার্স করে সেখানে কিছুদিন কাজ করার পর দেশে ফিরে আসেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন নিজের ডিজাইন ফার্ম বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস। ৪৫ বছরের কেরিয়ারে ছায়ানট ভবন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আশা হেড অফিস, নিজেরা করিয়ে ট্রেনিং সেন্টার, সাইক্লোন শেল্টার সহ ৩০০ এর বেশি বিল্ডিং ডিজাইন করেছেন তিনি। দেশের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এবং দেশীয় উপাদান ও উপকরণের সাহায্যে করা তার ডিজাইন স্থপতি হিসেবে তাঁকে অনন্য স্থান দিয়েছে। স্থপতি বশিরুল হক বিভিন্ন সময় দেশে ও দেশের বাইরে ভিজিটিং টিচার ও ক্রিটিক হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৭ সালে অধ্যাপক ফেরদৌস আজিমকে বিয়ে করেন। তাঁদের ২ ছেলে, দুজনই বর্তমানে প্রবাসী। বশিরুল হক স্থপতি হিসেবে এখনও নিয়মিত কাজ করে চলেছেন। নিজের নকশা করা বাড়ির এক অংশে তাঁর অফিস। কাজের ফাঁকে স্ত্রী আর বন্ধুদের সাথে গল্প আড্ডায় সময় কাটে তার। লাহোর যাত্রা তো ওখানে গিয়ে ভালোই কাটলো এবং সেখানে পড়ালেখা শুরু হলো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং ইজ কম্পালসারি। সেখানে স্কাল্পচার বানানো, মেটাল ওয়ার্ক করা, এগুলো ছিল। তো ওখানে এই ক্লাসটা ছিল আর্কিটেকচার স্টুডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন স্টুডেন্ট, ফাইন আর্ট স্টুডেন্ট, কম্বাইন্ড ক্লাস। সেই ক্লাসে at the end of the day I stood second. আচ্ছা, আপনি ওটা কত সালে গেলেন লাহোরে? আমি 59-এ। 59। তো ওখানে বিদেশি ছিল বেশ, প্রিন্সিপাল ছিল বিদেশি। আমি 2 জন বিদেশি আর্কিটেকচার, ফুল ব্রাইট স্কলার, বিদেশি টিচার পেলাম। একজনে খুবই ইন্সপায়ারিং লোক, হ্যারল্ড ব্যানসন, প্রফেসর ব্যানসন। ওর রেফারেন্স হয়তো পরে আসবে। সেখান থেকে পাশ করে আমি চলে আসলাম বাংলাদেশে। ওখানে ক বছর পড়তে হলো? 5 বছর। 5 বছর। চলে আসার পরে প্রথমে আমার এক ব্রাদার ইন ল, মেরিড মাই কাজিন, রফিকুল হক সাহেব বলে এক ভদ্রলোক, অনেক পুরনো ইঞ্জিনিয়ার। ওনার অ্যাসোসিয়েটেড আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বলে একটা ফার্ম ছিল। আমাকে বললো তুমি আবার এখানে আসো। তো ওখানে কাজ করলাম কিছুদিন, ভালো লাগলো না। ইসলাম সাহেবের এখানে গেলাম, মাজহারুল ইসলাম সাহেব। মাজহারুল ইসলাম সাহেব কিছুদিন কাজ করলাম, ভালো লাগলো না। তারপরে থারিয়ানের এখানে গেলাম, কোথাও যেন মন বসছিল না। থারিয়ানের এখানে কিছুদিন কাজ করলাম। তারপরে কিছু বাইরের ছোট ছোট কাজ আসতে লাগলো। আমার ওই এখন আমি আসছি আমেরিকা যাওয়ার ইতিহাস। বাইরের ছোট ছোট একটা কাজ আসলো, এই নিনাকে বোধহয় চিনতেন, ওই যে এনায়েতুল্লাহ খানের বউ। নিনার বাড়ি ডিজাইন করেছিলাম লালমাটিয়া। তো সেখানে নিনার ভাই কিন্তু খুবই একজন নাম করা লোক, ফ্যামিলির কোনো আইডিয়া ছিল না কত নাম করা লোক উনি। এফ.আর. খান জি সিয়াজ রোবক বিল্ডিং করেছিলেন, সিয়াজ টাওয়ার্সের ডিজাইন যিনি করেছিলেন। হ্যাঁ, তো উনি আসলেন যখন আমার সাথে পরিচয় হলো, বলে যে তুমি তো এরকম ইন্টারেস্টিং ডিজাইন করো, তোমার তো আমেরিকায় পড়া উচিত। আমি যে আমেরিকা যাবো কী করে, আমাকে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমাকে যাওয়া, তুমি আসো আমি দেখব। তো আমি তখন ওই আমেরিকা যাওয়ার একটা নেশা চাপিয়ে দিয়ে গেলেন উনি। তো উনি ভাবছিলেন যে আমাকে ওই শিকাগোতে আইআইটি, ইনস্টিটিউট অফ
আইআইটিতে ভর্তি হব। উনি সেভাবে আমাকে আইআইটির ওই যে ডাইরেক্টর ওর কাছে পাঠালেন। ইন দ্য মিন টাইম আমি ওই যে হ্যারল্ড ব্রানসনের কথা বলছিলাম, জি। হি ইউজ টু টিচ এট ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো। তখন উনি মাস্টারি ছেড়ে দিয়ে একটা ছোট্ট ফার্ম করে খুবই একটা ছোট শহরে, টাউস বলে একটা জায়গা নিউ মেক্সিকোতে, ওনার টেলিফোন ছিল আমার কাছে। ওনাকে টেলিফোন করলাম, উনি বললেন যে আরে তুমি কখন আসছো এই দেশে, কী ব্যাপার? আমি বললাম যে আমি তো এসছি, আমি আইআইটিতে পড়বো ভাবতেছি। যে না না, তুমি বাংলাদেশের ছেলে, আইআইটিতে কেন পড়বে? তুমি পড়বে এমন একটা জায়গায় যেটা বাংলাদেশের সঙ্গে কিছুটা সম্পর্ক আছে। নিউ মেক্সিকো ইজ লাইক দ্যাট। ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোতে আসো। আমি তো অ্যাপ্লাইও করি না ওখানে, ওতে কিছু হবে না, আমি সব বন্দোবস্ত করে দেবো। উনি ওখানে পড়াতেন। তা আমি গেলাম। ওই বললাম যে আগে কোনো দিন লেখাপড়ায় রেজাল্ট ভালো হতো না, ওখানে খুবই ভালো করলাম। ওরা আমাকে রেগুলারাইজ করলো, একটা এক্সটেনশন দিল, তারপরে তারপরে কি ওখানে ওদের খরচেই লেখাপড়া হলো আর কি? ওদের ওখানে চালায় না, নিতে এত টাকা আমি কোথায় পাবো। এরপরে আমি ওখানে কাজ টাজ করতে লাগলাম। 76-এ আমার কেন যেন মনে হয় আমি দেশে চলে যাব। আমি আফরখানকে টেলিফোন করলাম, আমি দেশে চলে যাব। যেন কি পাগলামি করতেছে, এখন দেশে গেলে তুমি তো কিছুই করতে পারবে না। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি, আমাদের এখানে স্কিডমোর ওয়িংসে তোমার একটা চাকরির বন্দোবস্ত করব, তুমি থাকো এখানে। আমি ওখানকার সমস্ত সামলিয়ে টামলিয়ে শিকাগোর দিকে আবার রওনা দিলাম। শিকাগোতে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। দেখা করার পর বলে যে কালকে তুমি আসো, ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ। ওনাদের 19 জন পার্টনার, তার মধ্যে 2 জনকে ডেকেছেন আর উনিও একজন পার্টনার, 3 জন ইন্টারভিউ নিল। আমার অ্যাকচুয়ালি ওই ফার্মে জয়েন করার মতো এক্সপিরিয়েন্সও হয়নি, আর ওই ধরনের ইউনিভার্সিটিতে আমি লেখাপড়াও করি নাই। সে বলে দেখো, আমি যদি চাই, তখন অ্যাকচুয়ালি ওনার কাজের উপরে পুরা কোম্পানি চলে। তো বলে আমি যদি বলি কারো শক্তি নাই তোমাকে না নেওয়ার, কিন্তু আমি এটা করতে চাই না। আমি চাই এটা কনসেনসাসের বেসিসে। আমি সেদিন আসার সময় হেঁটে আসছি, দেখি একটা সাইন, চিপেস্ট টিকিট টু গো টু ইউরোপ, আইসল্যান্ডিক, $110 কত। আমি টিকিট কেটে ফেললাম ইউরোপে। টিকিট কেটে ওনাকে বললাম আমি তো টিকিট কেটে ফেলেছি, বাড়ি যাব। বলতে তখন উনি চুপ হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার অফিস 9টার দিকে আসো, তোমার সঙ্গে দেখা হয়ে যাবে যাওয়ার আগে। আমি গেলাম পরে উনি বললেন যে তখন $300 কিন্তু অনেক টাকা। আমাকে $300 দিয়ে বললো এই টাকাটা নিয়ে যাও, তুমি প্যারিস দেখবে আর রোম দেখবে, আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি খালি 2 পৃষ্ঠার একটা ডেসক্রিপশন লাগবে, তুমি কি দেখেছো। 2 পৃষ্ঠার ডেসক্রিপশন কোনোদিন লেখা হয় নাই, ওনাকেও পাঠাইনি। যাই হোক, ইউরোপে এসে ট্রেন নিয়ে প্রথমে আসলাম প্যারিসে, একটা পানসুনিয়া উঠলাম, ঘোরাঘুরি করলাম কিছুদিন। ওখানে আবার একটা ট্রেন নিয়ে রোমে গেলাম। কিন্তু রোমে পৌঁছতে হঠাৎ করে দিন কিরকম আমি খুব টায়ার্ড মনে হলো নিজেকে, আমি ওদের পারবো না। তো ওই আবার ওই যে রাশিয়ান এয়ারলাইন্সটা কি যেন নাম, এরোফ্লোট চিপ টিকিট নিউ দিল্লি। তা আমি ওখানে ওই টিকিট কাটলাম, রওনা দিলাম। মস্কোতে 12 ঘন্টার লেওভার। তো সেখানে আমার পিছনে লেগে অনেক পাঠান, ও ইংরেজিতে নিজে বলতে পারে না, সে আমার পিছনে থাকলো। তো 12 ঘন্টা আমার কাছেও খুব একটা পয়সা নেই, ওর কাছেও নেই। আমার একটা এয়ারপোর্ট রেস্টুরেন্টে খেলাম, খেয়ে দিয়ে আমি বললাম যে আমিও ওদের ভাষা বুঝি না, তুমিও ওদের ভাষা বুঝো না,
খেয়ে সোজা হাত মুখ ধুয়ে হেঁটে চলে যাব আমরা। কিছু বললে এরকম করবা, আর কিছু করো না। আমরা এরকম করে চলে গেলাম। চলে যাওয়ার পরে প্লেনে উঠলাম, দিল্লিতে আসলাম। মানে মানে পয়সা টয়সা দিতে হলো না? ওটা দিলাম না আমরা, 12 ঘন্টা তুমি রেখেছে এয়ারলাইন ইজ সাপোজ টু লুক আফটার। আচ্ছা আচ্ছা। তো দিল্লিতে আসলাম। মানে কি ধরো আপনার কাছে পয়সা চেয়েছিল? ওরা মনে হলো পয়সা চাবে এরকম একটা ভাব। দিল্লিতে এসে তখন আমি হোটেলে উঠলাম। পরের দিন একটা বাংলাদেশ বিমানের টিকিট কেটে ঢাকায় চলে আসলাম। এবং ইন্টারেস্টিং জিনিসটা হলো, আরও ইন্টারেস্টিং আছে, সেটা হলো যে আমি যখন ফিরে এসেছি, এত বছর পর ফিরে আসলাম, আমার কাছে তখন মোটামুটিভাবে $400 হাতে আছে। বাপ তখন জাস্ট রিটায়ার করে গেছে, তখনও উনি আজিমপুর কলোনির বাসায় থাকেন। $400 পুরাটা বাবাকে দিয়ে দিলাম। দিয়ে আমার এক বন্ধু তখন ধানমন্ডি থাকে, আমি ওর বাসায় গেলাম, বললাম যে তোর সঙ্গে আমি থাকবো কিছুদিন। বন্ধু বাড়িতে গিয়ে উঠলাম পরে আমার মনে আমি সত্যিকারের মনে করি যে আমি কিন্তু ফেইটেড, আমি চাইল্ড অফ ফেইট। পরের দিন কোথায় যেন যাচ্ছি, এক ভদ্রলোক, ওনাকে খুব চিনি, উনি বলেন যে আরে বসি, তুমি কবে ফিরে আসছো? ভালোই হয়েছে, আবু সাইদ চৌধুরী একটা বাড়ি বানাবে, তুমি এটা ডিজাইন করে দাও। আমি মনে ডিজাইন করবো তো বটেই, এটাই আমার কাজ, কিন্তু কন্ডিশন। কী কন্ডিশন? আমি একটা বাড়ি দেখেছি, মাহফুজ আলমের বাড়ির সামনে একটা 1 ইউনিট বাড়ি ছিল, ওটা তখন 3,000 টাকা ভাড়া। ওইটা বললো 6 মাসের অ্যাডভান্স দিতে হবে, 18,000 টাকা লাগে। এমন যে 20,000 টাকা যদি আমাকে অ্যাডভান্স দেন, ডিজাইন করবো। সে পরের দিন 20,000 টাকা আমার হাতে তুলে দিল। আমি গিয়ে 20,000 টাকা দিলাম, ফিরে আসছি। তখন বন্ধু বান্ধব ছিল কি বলে বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে অ্যানুয়াল প্রজেক্টের জুরি হবে, ওরা আমাকে ডাকলো। জুরি টুরি দেখলাম, একটা ছেলেকে আমাকে ভালো লাগলো খুব। ওকে বললাম তুমি চাকরি করবে? কোথায় স্যার? আমার এখানে করো। ঠিক আছে। ওকে দিয়ে ওই বাড়িতে শুরু করলাম। কি নাম? রব। এবং প্ল্যান হলো বছর 2-এর মধ্যে যদি কোনো ব্রেক থ্রু না হয়, ব্যবসা করবো। মানে আর একটা নতুন যাত্রা শুরু হলো। ধানমন্ডিতে বাড়ি ভাড়া করে আপনি একজনকে নিয়ে একজন জনৈক রবকে নিয়ে আপনি যাত্রা শুরু করলেন। শুরু করার পরে পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো, বিসিআইসি বিল্ডিং, এই যে ওদের হেড অফিস বিল্ডিং মতিঝিলে, ওইটা কম্পিটিশন হবে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ওই বিল্ডিংটা কম্পিটিশন হবে। তারপরে আমরা ডিজাইন সাবমিট করলাম। তো সেই ডিজাইনে ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেক্ট ছিল, আমাদেরকে ফার্স্ট করা হলো। এটা তো বড় প্রজেক্ট আমার জন্য। ওই প্রজেক্ট যখন শুরু হলো, তখন দেখলাম যে ব্যবসা বোধহয় করতে হবে না, এটা নিয়েই যাত্রা শুরু করি। তো এই যে বিসিআইসির ভবন দিয়ে যাত্রা শুরু হলো, তারপরে সেই যাত্রা তো এখন পর্যন্ত চলছে। আমরা যদি আপনার কি বলে স্থাপত্য নিয়ে কথা বলি, তাহলে আপনার তো অসংখ্য কাজ রয়েছে। তার মধ্যে যদি আমি বলি যে আপনার নিজের পছন্দের 5টা সেরা কাজ কোনগুলো হতে পারে? আমার একটা কাজ ভালো লাগে, সেটা হলো ছায়ানট। আমার কাছে ভালো লাগে, আমার গ্রামের বাড়ি আমার কাছে ভালো লাগে। খুশি কবিরের জন্য আমরা একটা কাজ করেছিলাম, নিজেরা করি, এই নুন গুলাই তো বলে ওইটা, বগুড়ায়। ভালো লাগে, ছোট্ট কাজ। আপনার যে কালিন্দী অ্যাপার্টমেন্ট, কালিন্দী, ধানসিঁড়ি, আমি বলবো না আর্কিটেকচারালি আমি খুব ভালো লাগে বলবো না, তবে ওই একটা হয়েছে যেটা আমি জমিটাকে যেভাবে ইউজ করেছি, ল্যান্ড ইউজটা,
সেখানে মানুষের জন্য কিছু জমি রাখা হয়েছে, লোকজন হাঁটাচলা করতে পারে। এই এনভায়রনমেন্টের চিন্তাটা কি আপনার ওই যে যে লাল ইটের যে ব্যবহার প্রায় সর্বত্রই, লাল ইটের ব্যবহার কিন্তু অন্য কারণে। লাল ইটের ব্যবহারটা হচ্ছে, একটা তো হলো ঐতিহাসিক, হিস্টোরিক্যালি আমরা কিন্তু ইটের বিল্ডিংই করে এসেছি। আর একটা হলো যে ইট আমাদের দেশে, এই ঢাকার চেহারা এত মানে খারাপ হওয়ার মেইন কারণ কিন্তু মেনটেনেন্স। আমরা একটা প্লাস্টার বিল্ডিং করি, একবার যে পেইন্ট করা হয় তবে ভুলে যাই যে এই বিল্ডিংয়ে তো পেইন্ট করা দরকার। তাতে করে ওই যে মানে একটা দন্যতা চলে আসে। ইটের মধ্যে কিন্তু যত পুরানো হয় ইট কিন্তু আরো ইমপ্রুভ করে। আচ্ছা, সো ওইটাতে কিন্তু অ্যাস্থেটিক্যালি আপনাকে কিন্তু চোখে পীড়া দেয় না। পুরনো ভবন যেগুলো আমাদের, যেগুলোকে আমরা বলি যে হেরিটেজ, এই ঢাকা শহরেও তো এরকম অসংখ্য হেরিটেজ আছে যেগুলো খুব ঝুঁকির মুখে। টিপু সুলতান রোড আমি আগে প্রায় যেতাম। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কতগুলো সুন্দর বিল্ডিং আছে, কিন্তু সবগুলো ভেঙে ভেঙে এখন হাইরাইজ বিল্ডিং হচ্ছে। ওয়ারিতেও দেখেছিলাম অনেক সুন্দর ওয়ারিতে সব, ওয়ারির কোনো বিল্ডিং নাই, নাই এখন, একটাও নাই। শাঁখারীপট্টি, আমি একটা আমাদের চিন্তাধারার মধ্যে হয়তো একটু কোথাও গল্প আছে। ফ্রান্সে কিন্তু এখনো অ্যাপার্টমেন্ট থাকে, লোকজন 500 বছর পুরনো, কারণ এটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হয়। আমাকে সম্প্রতি একজন বললেন, যিনি একজন সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নাম বলতে চাইছি না, তিনি আমাকে বললেন যে আপনারা কি হেরিটেজ ঘোষণা করেছেন এই শাঁখারীপট্টি, এখানে তো বাড়িগুলো ভেঙে পড়ে যাবে কোনোদিন, তো এগুলো তো আপনাদের ভাঙতে দেওয়া উচিত, ভাঙার অনুমতি দেওয়া উচিত। এটা নিয়ে একটা মানে বিতর্ক আছে, মানে কি করা উচিত? বিকল্প হলো ইমিডিয়েটলি ওই বাড়িঘরগুলাকে ঠিকঠাক করে রাখা, উইদাউট চেঞ্জিং। সম্ভব, সারা পৃথিবীতে হচ্ছে, কিন্তু এটার একটা কতগুলো গাইডলাইন থাকে যে যখন একটা পুরনো বিল্ডিংকে মেনটেন করতে হয়, আমাকে সমস্ত ওই পুরনো টেকনোলজি ইউজ করতে হবে। সেখানে কিন্তু তখন ছিল চুন সুরকিতে মিলিয়ে, রং মিলিয়ে প্লাস্টার করা। ওই জিনিসটা রিপিট করতে হবে। এখানে চুন সুরকির মতো একটা কালার লাগিয়ে দিলে কিন্তু হবে না। কিন্তু বিষয়টা তো ব্যয়সাধ্য বটে, অনেক ব্যয়বহুল, বেশ ব্যয়বহুল। এখন আমরা কিছু করতেছি, যেমন এই একটা চলতেছে, এটার উপরে অনেক বেশ লেখাপড়া করেছি, কিন্তু আবু সাইদ, ওই যে এশিয়া প্যাসিফিকের যে ডিপার্টমেন্ট চেয়ার আর্কিটেকচারের, আবু সাইদের বেশ পড়ালেখা আছে, কিন্তু যাদের বিদ্যা আছে, জ্ঞান আছে, তাদেরকে তো নর্মালি আমরা জিজ্ঞেস করি না। এরকম একটা আছে। এবং আমাদের এই মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতারও অভাব আছে। বেশ আমি বলবো যে এই অভাবটা খুবই প্রকট। আমি সাম্প্রতিককালে আমার দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এইসব জিনিস দেখার সুযোগ হয়েছে। তাতে করে আমার নিজের মনে হচ্ছে যে মাটির উপরে এবং মাটির নিচে আমাদের অনেক কিছু এই ধরনের সম্পদ এখন বিদ্যমান, কিছু আমরা আবিষ্কার করতে পেরেছি এবং অনেক কিছু কিন্তু আমরা এখনো পারিনি। এই জায়গাটিতে অনেক কাজ করা দরকার আছে, কিন্তু সেখানে আমরা দেখছি যে কিছু মানুষের বাধা, ওই যেটা কথা বলছিলাম একটু আগে, যে এই বাধাটা লোভ, একটা চিন্তা করে করা হয় না, মাইন্ডলেস। একটা বাধা দিতে পারি আমি, বাধার পিছনে কোনো কিছুই যে একেবারে ভালো কিংবা কোনো কিছু যে একেবারে খারাপ, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো এক্সিস্টেন্স পৃথিবীতে নাই। আমরা যেটা চাই সব ভালো হতে হবে, সব ভালো কোনো জিনিস নেই।
আমার কিছু ক্ষতি হবে, কিন্তু ক্ষতিটা যে হচ্ছে সেই ক্ষতিটাকে যেন বেশি না হয় তার জন্য কী কী স্টেপ নেওয়া উচিত। যেমন একটা ইন্ডাস্ট্রি করেছে, সোজা নদীতে ফেলে দিল পানি, ইয়েটা বর্জ্য যেটা। সেটা তো মাইন্ডলেস একটা জিনিস। সেটা যদি সে একটু অ্যাওয়্যার হয় যে আমি যদি ট্রিট করে নদীতে ফেলি, তার হয়তো পয়সা একটু কম বানাবে, কিন্তু অ্যাওয়ারনেস থাকলে কিন্তু সে সেটা করবে। অ্যাওয়ারনেসটা লোভের জন্য আপনি যেটা বলেছেন, হ্যাঁ, মানে নিজের স্বার্থটা দিয়ে শুধুই ভাবে, অন্যদের কথাটা আর একেবারেই ভাবে না। আমরা খুবই সাবজেক্টিভ। আপনার স্থাপত্য চিন্তা বা আপনার এই ধরনের সবকিছু নিয়ে আপনি কি কখনো কিছু লিখেছেন বা লেখালেখি করার চেষ্টা করেছেন? না, লিখি নাই। লেখাটা কিন্তু একটা ট্যালেন্ট, এবং সেটা ঠিক কাল্টিভেট করে কতটুকু আসে একটা লোকের মধ্যে আমি জানি না, কিন্তু আমি সেই ট্যালেন্ট আছে কি না আমি নিজেকে যাচাই করি নাই, দেখতে পারি আর কি। আপনি তো নিজেকে বলেছেন যে আপনি হলেন ভাগ্যের সন্তান। আমি ভাগ্যের সন্তান একেবারে। আপনার বিয়েটাও কি এইভাবে হয়েছে? বিয়েটাও অ্যাক্সিডেন্ট এরকমই বলতে পারেন। ফেরদৌস ওয়াজ লিভিং ফর দ্য স্টেটস, সে চলে যাবে এই 10 দিন পরে। আমার এক বন্ধু তখন কি অধ্যাপনা শুরু করেছেন? তখন না, সে বিদেশে পিএইচডি করতে যাবে। এখানে ইংরেজিতে এমএ পাস করে অধ্যাপনা শুরু করেননি। তো আমার এক বন্ধুর বউ বললে যে তুমি তো বিয়ে করো নাই, আমি একটা মেয়েকে চিনি, তোমাকে পরিচয় করে দিতে চাই। আমি বললাম যে ঠিক আছে, দেখো পরিচয় হবে, ভালো হবে। আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় হলো। আমরা তখন একটা ড্রাইভে গেলাম, করলাম। সেখানে সে ওই যে বিদেশে যাচ্ছে আমাকে বলেনি। সেখানে আমি বললাম যে দেখো তোমার মতো একজনকে আমি খুঁজছিলাম, আমি অনেকদিন বিয়ে করি নাই, কারণ আমার মনে হচ্ছিল বিয়ে করাটা ঠিক মন মতো যদি কিছু না হয়, বিয়ের সেই খুব বিয়ে করা সেটা আমি করতে চাই না। দুইটা লোক একসঙ্গে সারাটা জীবন থাকবে খুব ডিফিকাল্ট কিন্তু জিনিস। কিন্তু তোমাকে সঙ্গে পরিচয় হয়, আমার মনে হয় আই মেট দ্য গার্ল, আই উড লাইক টু ম্যারি ইউ। তখন সে বলল যে আমি তো আমেরিকায় চলে যাচ্ছিলাম। আচ্ছা, ভালো কথা, তাই আর তো কিছু করার নেই। সে পরের দিন আমাকে বলল যে আমি ক্যান্সেল করে দেবো, লেটস গেট ম্যারিড। বিয়ের পরে সে ইউনিভার্সিটি জয়েন করে লেকচারার হিসাবে। তারপরে ইয়েতে কি বলে পিএইচডি করতে যায় আরো পরে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা। ছেলে এবং মেয়ে? না, 2টাই ছেলে। 2টোই ছেলে। কি করে তারা? একটা পিএইচডি করে, মাস্টারি করছে আমেরিকাতে। কি নাম? তারেক। আচ্ছা। তারেক, ওরা দুজনই হার্ভার্ডে পিএইচডি করতেছে, শেষ করেছে। করে আরবানা শ্যাম্পেনে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ছোটটা বায়োলজিতে, মলিকুলার সেলুলার বায়োলজিতে পিএইচডি করছে। কি নাম? ওর নাম হচ্ছে জেন ওমর আলী। আচ্ছা। তারেক ওমর আলী, জেন ওমর আলী। পার্থ ডাকলাম পার্থ। দুজনই বাইরে আছে? দুজনই বাইরে। ছোটটা এখন দেশে আসছে বেড়াতে। ও বিয়ে করেননি? ও ছোট, বড়টাই বিয়ে করে না এখনো। আপনার কিছু কাছের মানুষ তারা আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেটা আমরা একটু দেখে নিই। আমার বাসায় থাকতে খুব ভালো লাগে, কিন্তু একটা আবার এক জায়গায় আমার জন্য একটু কঠিনও হয়ে যায়, কারণ একটা জিনিস এই বাসায় আমার করা না, সব কিছু তার করা। এমনকি আমি যদি একটা চেয়ার এদিক থেকে সেদিক সরাই, সে এসে বলবে এটা তো হলো না। আমি এই সৌন্দর্যের মধ্যে আমার কন্ট্রিবিউশনটা কোথায় আমি মাঝে মাঝে ভাবি। কিন্তু
এত সুন্দর করে সে সাজায়, এত মানে একটা এস্থেটিক কোয়ালিটি আছে সব কিছুর মধ্যে যে আমার বলারও সাহস থাকে না। আর আমার মনে হয় আস্তে আস্তে আমারও রুচি বোধ, আমারও একটা টেস্ট ওর মতো করে গড়ে উঠেছে। বশিরের সাথে মানে আমার সারা জীবনই কেটে গেছে। আর বশিরের মধ্যে যে বৈশিষ্ট্য আমি মনে করি যেটা তার স্থাপত্যেও ফুটে আসে, তার শৈশবকালের স্মৃতি এবং অভিজ্ঞতা, তার গ্রাম বাংলার সাথে যে নিবিড় বন্ধনটা রয়েছে, যে স্মৃতিগুলো সে বয়ে বেড়ায়, সেটা আমার থেকে আবার ব্যতিক্রম। একটা জিনিস আমি বলবো যে শিল্পী মনা মানুষ, এই দিক থেকে খুবই ভালো লাগে আমার। ছোটকালে আমার বাবার সাথে রিলেশনশিপ যেটা ছিল, তো আমার বাবার অফিস তো বাসার পাশে, সো আমি খুব ইয়াং এজ থেকে দেখতাম তার কাজ, অনেক যেতাম অফিসে, তাদের ইয়াং এমপ্লয়ীদের সাথে কথা বলতাম। তো আমি মনে হয় ছোট বয়সে আমি কাজটা ঠিক বুঝি নাই কি করতো আমার বাবা। তো অনেক পরে আমি বুঝলাম যে আর্কিটেকচার কি। আচ্ছা, একটা জিনিস বলা যায়, সবসময় আমাকে আর ভাইকে বাবা সবসময় বলতো ডোন্ট বি অ্যান আর্কিটেক্ট। সে খুবই ডিসকারেজ করতো নিজের ছেলেদেরকে আর্কিটেক্ট হওয়া, কারণ সে সবসময় বলতো আর্কিটেকচার ভেরি ডিফিকাল্ট প্রফেশন, অনেক বছর পড়তে হয়, আর তারপরে খুবই কম লোক সাকসেসফুল হয়। আমার কয়েকজন বন্ধু হলো ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে, আর তখন আমি সত্যি বুঝতে পারলাম কত ফেমাস, কত ইয়াং জেনারেশনরা কত রেসপেক্ট করে আমার বাবার কাজ। সো আমি খুবই রিসেন্টলি বুঝেছি হাউ ইম্পর্টেন্ট হিজ ওয়ার্ক ইজ ফর দ্য কান্ট্রি। আপনার এই কাজের ব্যস্ততা তো আছে, আমরা বুঝি সেটা, কিন্তু তার বাইরেও তো নিশ্চয়ই আপনার একটা অবসর সময় বা নিজের একটা সময় আছে, সেটা কিভাবে কাটে? আমি কাজে অ্যাকচুয়ালি আই লাইক ওয়ার্ক। আমি কাজের মধ্যেই থাকি, কিন্তু রাত্রেও কাজ করি। আমার স্টুডিও আমার বাসা কিন্তু একসঙ্গে। আগে একটা বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা চলতো খুব, আমারও এখন সেটা আমারও ভালো লাগে না। আমি জাস্ট মানে নিজের মতো হয়ে আছি, নিজের মতো চলি। তবে আপনি একটা ঠিকই বলেছেন, আমার লেখাপড়ার দিকটা আর লেখার দিকটা আমার ট্যালেন্ট আছে নাকি এটা বোধ হয় একটু যাচাই করা উচিত। আমার মনে হয় আমি বিশ্বাস করি যে আপনি প্রতিভাবান মানুষ, যেহেতু আপনি লিখতে বসলেই আপনি লিখতে পারবেন। এটা আমার যাচাই করা উচিত। সামনে কি কাজ নিয়ে ব্যস্ত এখন? এখন আমি কি বলে আইন ভবন করছি চিটং ইউনিভার্সিটি। আচ্ছা, কিন্তু এটা ডোনেট করতেছে একে খান। একে খান তো আইনজীবী ছিলেন, আইনজীবী ছিলেন না ঠিক, উনি আইনের ছাত্র, উনি মুনসেফ ছিলেন, তারপরে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করেন। তো একে খান ডোনেট করেছে, আইন ভবনটা বানিয়ে দিচ্ছে চিটং ইউনিভার্সিটিতে। আচ্ছা, আমার মাসে একবার যেতে হয়, সেটা নিয়ে ব্যস্ত এখন। এটা নিয়ে ব্যস্ত। তো আমরা আজকে শেষ করি কথা এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমরা হয়তো কথার ফাঁকে ফাঁকে হয়তো কিছু কথা ছেড়ে এলাম, যেটা আমরা হয়তো সুযোগ পেলাম না, কিন্তু তারপরেও যেটুকু জানা হলো সেটাও আমাদের জন্য কম নয়। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো মানুষের কাছ থেকে কথা শুনে আমাদের নতুন প্রজন্ম তারা উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। তো আপনি ভালো থাকবেন, এবং আপনার কাছ থেকে আমরা নতুন নতুন আরও সৃজনশীল কাজ আশা করি, এবং সেই কাজ নিশ্চয়ই আমাদের দেশকে সমৃদ্ধ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুধী দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ স্থপতি বশিরুল হকের সাথে। অনেক কথা হলো, কিছু কথা হয়তো বাকি রয়ে গেল, ভবিষ্যতে সুযোগ পেলে হয়তো আরও অনেক কথা বলা যাবে। আমরা তার সুদীর্ঘ কর্মময়, আনন্দময়, সুস্থ জীবন কামনা করছি। আপনাদের সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।